জনগণ এখনই নির্বাচন চায় না। এই জনগণ কারা জানতে চায় বিএনপি। ইশরাকের গেজেট ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি ইসি। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর আগের ছবি তদন্ত সংস্থার হাতে, শনাক্ত আরও 2 জন। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ। অভিনেতা ইলিশ জাকেরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার, বললেন সংস্কৃতি উপদেষ্টা। নিরীহ কাউকে হয়রানি নয়, নির্দেশ আইজিপির। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ সারা দেশে 10 জনের মৃত্যু। বর্ষার আগে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, বিভিন্ন স্থানে ডুবে আছে মহাসড়ক, খাদ্য গুদাম। এবং 419 যাত্রী নিয়ে মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। খরচ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি মুসল্লিদের। হাজিদের সেবায় মোবাইল অ্যাপ চালু। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। জনগণ এখনই নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, সেই জনগণ কারা তা জানতে চায় বিএনপি। সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজনতা পার্টি ও পিপলস পার্টির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। জানান, ইতোমধ্যে দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি, আর সেই মহামানব গণতন্ত্রের সমাধান দেবেন তা জনগণ মেনে নেবে না। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আমাদের সাথে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয়, যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা নিয়ে দূরত্ব স্পষ্ট আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে। আইনমন্ত্রী বলছেন, এ নিয়ে কমিশনের পক্ষ থেকে মতামত চাওয়া হলেও আইন মন্ত্রণালয়ের সুপারিশের অপেক্ষা করেনি কমিশন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাকিটা জানাবেন আজহার লিমন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের মার্চে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য হয়েছে বলে মামলা দায়ের করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 বছর পরে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা ওই মামলার রায় হয়। কারচুপির অভিযোগে ওই নির্বাচনে জয়ী ঘোষণা করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের বিজয়কে বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে জয়ী ঘোষণা করা হয় বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে। মাসখানেক আগের আদালতের ওই রায়ের পর বিষয়টি গড়ায় নির্বাচন কমিশনে। 6 দিন আগে নির্বাচন কমিশন সচিব জানান, আদালতের রায়ের পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে কিনা তা জানতে মতামত চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের। কিন্তু রোববার হঠাৎই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে আইন উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মতামত চাইলেও গ্যাজেট প্রকাশ করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সুপারিশের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন, তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না।
তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। এটা ঠিক, আদালত এবং আইনি কোনো বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই বড় কোনো সিদ্ধান্ত নেবার ঘটনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে এবারই প্রথম। আইন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এর মাধ্যমে কি বিতর্কিত কমিশন আর বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হলো? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন। সকালে এই ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এখানে তিনি বলেন, প্রতি বছর দেশে যে 5 লাখের মতো মামলা হয়, সেখানে সরকারি আইনি সহায়তার কার্যক্রম বাড়িয়ে 2 লক্ষ মামলা আগ থেকেই সমাধান করার কথা ভাবছে সরকার। কিছু কিছু মামলা আছে, যেমন ধরেন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটা নামই তো কম্পাউন্ডেবল। তো এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে, আমাদের যে আইনজীবী, যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন। এর আগে আইনি সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত মেলা ও রোড শোয়ের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেয় সরকারি বেসরকারি আইনি সহায়তা সংস্থা, বিদেশি কূটনীতিক সহ আইন ও বিচার কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ মিলেছে। জড়িত আরও 2 জন শনাক্ত। এই মামলার তদন্ত প্রতিবেদন 25 মে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও রামপুরা থানায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 3 মাস বাড়িয়ে 20 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পালিয়ে যাবার দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। নতুন করে আরও 2 জনকে শনাক্তও করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল 1 মাস সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এ মামলায় হাজির করা হয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফি, শাহিদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিন 4 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। 3 মাস পিছিয়ে আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও একই তারিখে দাখিল করতে বলা হয়েছে। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারি। এছাড়া নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক মন্ত্রী দীপুমনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে মামলা সরকার করেনি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারো আছে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। টাঙ্গাইলে অভয়ারণ্য পাচাগার থেকে বই নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা ফারুকী। বেলায়েত হোসেনের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শহীদ বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 408 জনের নামে একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। এই তালিকায় 157 নম্বর আসামি অভিনেতা ইরির চাকের। যদিও সংস্কৃতি উপদেষ্টা বলছেন এই দায় সরকারের নয়, কিন্তু আমরা বলছি এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারোরই আছে। মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতা কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করবে। আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মুখাকৃতি নিয়ে প্রশ্নের উত্তরে ফারুকী জানান, সরকারের নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিদ্ধান্তেই মোটিফ বানানো হয়েছে। মোটিফ তারা কি ব্যবহার করবে এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত। তিনি জানান, টাঙ্গাইলে অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মীমাংসিত। গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, যতগুলো বই নিয়ে যাওয়া হয়েছিল, যারা নিয়ে গেছে তারা সবাই ওই পাঠাগার এবং যারা বই নিয়ে গেছে তারা পারস্পরিক ভুল বোঝাবুঝি মীমাংসা করেছে, তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা সমস্ত বই আবার ফেরত দিয়েছে। গান উৎসবে যারা অংশ নেবেন তাদের সবার খরচ সরকার বহন করবে জানান সংস্কৃতি উপদেষ্টা। এবার 38তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়বে বাংলাদেশি সিনেমা আলী। সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। কেউ আসলে আমরা টাকা নিইনি, আমরা নিজেদের কিছু টাকা খরচ করেছি, আর তারপরে বাকি সবাই আসলে পার্টনার হিসেবে এখানে করেছে। বেলায়েত হোসেন, এখন ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর 1,500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতার সংখ্যা বলা যাবে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা করা হচ্ছে, তবে নিরীহ মানুষকে হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছিল যেসব পুলিশ সদস্য গণ অভ্যুত্থানের 8 মাস পরও তাদের চিহ্নিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে প্রায় 1500 মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান, তা এখনও গুলি চালানোর নির্দেশদাতা পুলিশের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান পুলিশের মহাপরিচালক। পুলিশ সপ্তাহকে সামনে রেখে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে দিতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন। তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। আইজিপি বলেন, থানায় কেউ মামলা করতে এলে সত্যতা যাচাইয়ের সুযোগ নেই। এছাড়া আইনের সীমাবদ্ধতার কারণে আসামির সংখ্যা বাড়িয়ে দেখানো বন্ধ হচ্ছে না। তবে মামলা দিয়ে হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না, এগুলোতে যাবেন না। যদি অসুবিধায় পড়েন পুলিশের কাছে আসেন, আমাদেরকে জানান। মব তৈরির কারণ হিসেবে পুলিশ প্রধান বলেন, বাহিনীর উপর এখনও জনগণের আস্থা তৈরি হয়নি। আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। এবারের পুলিশ সপ্তাহে বাদ যাচ্ছে আনন্দ উৎসব, গুরুত্ব পাচ্ছে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মসূচি। আয়োজন থাকবে পুলিশের কাছে জনগণের প্রত্যাশার কথা জানাতে এক সুধী সমাবেশের। এছাড়া গত বছরের 6 আগস্ট রাজারবাগে অবস্থান নেয়া বিপুল বিদ্রোহী পুলিশ সদস্যের বিরুদ্ধে যেসব পুলিশ ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের পদক দেয়া হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান। বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং
মোস্ট অফ মানে সবচেয়ে যে সেই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডগুলো বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আদালত প্রাঙ্গণ থেকে বের করার সময় আইনজীবীদের একাংশ বিক্ষুব্ধ জনতা আনিসুল হকের ওপর চড়াও হয়, কিল ঘুষি দেয় এবং ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে কারাগারে নিয়ে যায়। গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী হাফেজ সুলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আনিসুল হক। মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রথম ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন 419 হজযাত্রী। হজযাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে লাব্বাইক অ্যাপ। এ নিয়ে আরও জানাতে হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন নাঈম আবির। আবির, জানাবেন যে হজযাত্রার প্রস্তুতি সার্বিকভাবে কেমন দেখছেন, যারা হজযাত্রায় যাচ্ছেন তাদের বক্তব্য শুনেছেন কিনা? শাফিন, যারা প্রথম দিন অর্থাৎ প্রথম দিনে যে 10টি ফ্লাইট রয়েছে, 10টি ফ্লাইটে প্রায় 4000-এর মতো হজযাত্রী ঢাকা ছাড়বার কথা রয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা যখন এখানে এসেছি তারা দুটি বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এক নম্বর হচ্ছে যে গত কয়েক বছরের তুলনায় এবার হজের যে প্যাকেজের খরচ কমেছে প্রায় 1 লাখ টাকার উপরে, সেই জায়গাতে তারা সন্তুষ্ট এবং তারা খুশি এই বিষয়টিতে আমাদের জানিয়েছে। এবং হজের ব্যবস্থাপনা, হজ ক্যাম্পের ব্যবস্থাপনা, যেহেতু কাল যাদের ফ্লাইট অর্থাৎ আজ দিবাগত রাত থেকে যে ফ্লাইটগুলো শুরু হবে তাদের অধিকাংশ যাত্রী কিন্তু ইতিমধ্যে হজ ক্যাম্পে চলে এসেছে। এবং আমি যদি বলি যে অনেকেই ঢাকার বাইরে যারা, তারা গতকাল থেকে এখানে আসতে শুরু করেছে। তাদের সাথে কথা হয়েছে, তারা হজ ক্যাম্পের সার্বিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এটি হচ্ছে হজ ক্যাম্পের যারা যাত্রী তাদের বিষয়। এবং এবার যদি একটু বলি যে এবার হজ যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এবং ইতিমধ্যেই তার মধ্যে অন্যতম সেটি হচ্ছে যে লাব্বাইক মোবাইল অ্যাপ। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে লাব্বাইক। এবং এই মোবাইল অ্যাপটির মাধ্যমে আসলে হজ যাত্রার যে ধরনের তথ্য উপাত্ত দরকার, হজের যারা যাত্রী রয়েছেন তাদের লাগেজের ট্র্যাকিং থেকে শুরু করে সার্বিক তথ্য উপাত্ত এবং মানে হজের ব্যবস্থাপনার বিষয়ে কোনো অসুবিধা বা হজের কার্যক্রমের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে একজন হজযাত্রী জানতে পারবেন। এছাড়াও যদি বলি যে নিজের যে সিম কার্ড, সেই সিম কার্ড রোমিং করার একটা জটিলতার মধ্যে পোহাতে হয় প্রতি বছর হজযাত্রীদের, সেটিও খুব স্বল্প খরচে সেটি করা যাবে। আরেকটি সুবিধার কথা বলা হয়েছে, সেটি হলো যে আন্তর্জাতিক যে ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় এক্সচেঞ্জ করবার ক্ষেত্রে, মুদ্রা এক্সচেঞ্জ করবার ক্ষেত্রে, সেটিও কিন্তু এবার হাজিদের প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের সহযোগিতায় এই এক্সচেঞ্জটি ঢাকা এবং ঢাকার বাইরে অথবা জেদ্দায় গিয়ে আসলে করা যাবে। মোটা থেকে এই বিষয়গুলো হজ ক্যাম্পের এবারের হজযাত্রার জন্য নতুন সংযোজন এবং যেটি আসলে হজযাত্রীদের কাজে লাগবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এবং এই যে নতুন করে নতুন বাস্তবতায় হজযাত্রা শুরু হচ্ছে এবং আমরা এই মুহূর্তে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে হজের উদ্বোধনী যে অনুষ্ঠান সেখানে রয়েছি। কিছুক্ষণের মধ্যে ধর্ম উপদেষ্টা এবছরের হজ কার্যক্রমটি উদ্বোধন করবেন এবং এরপরে আজ দিবাগত রাত অর্থাৎ 28 তারিখ দিবাগত রাত, অর্থাৎ সেটি 29 তারিখে গিয়ে পরে রাত 2টায়, রাত 3টায়, সোয়া 3টায় থেকে শুরু করে সকাল 8টা থেকে শুরু করে প্রথম দিনে প্রায় 8টি ফ্লাইট রয়েছে। তো শাফিন, আপাতত এই হচ্ছে আমার কাছে হজযাত্রার প্রথম দিনের যে উদ্বোধন হচ্ছে তার সবশেষ। পরবর্তীতে যখন ধর্ম উপদেষ্টা কথা বলবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাকে। ফ্যাসিবাদ পতনের ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণ অধিকার পরিষদের সাথে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সংস্কার বাস্তবায়ন চায় বলে বৈঠকে জানান নুরুল হক নূর। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতিমধ্যেই 19টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে এ কমিশন। এরই ধারাবাহিকতায় কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকে বসে গণ অধিকার পরিষদের 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার সাধনে যে সম্ভাবনা তৈরি হয়েছে, ঐক্য প্রতিষ্ঠা করে তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই সনদ তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। 4 ঘন্টার বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু জানান, 166টি সুপারিশের মধ্যে 127টিতে একমত আর 23টিতে আংশিক সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদ। জানান, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন প্রস্তাবের সাথে তাদের দ্বিমত নেই। আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্যের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেদিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে, সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সংস্কার বাস্তবায়ন চায় বলেও কমিশনকে জানায় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। রাজনৈতিক দল নির্ধারণ করতে পারবে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালিয়ে যেতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। বিসিবির প্রভাবশালী সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে অবৈধভাবে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ শুরু করেছে দুদক। 27 ধরনের নথি তলব করে বিসিবি বরাবর চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নাজমুল সাকিবের প্রতিবেদন। নাজমুল হাসান পাপন প্রায় 1 যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল যার। অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকে ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন 1000 কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরে খরচ সহ দুর্নীতির তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় 2500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। নিজ প্রতিষ্ঠানের নামেও 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ সাবেক সচিব ও উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে 6 মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দেশের 5 জেলায় বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ মোট 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সকাল থেকেই দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হয়েছে। পাশাপাশি ঝড় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফসলের জমি, ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সোমবার সকাল থেকে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় দেশের বিভিন্ন জেলায়, যাতে একাধিক মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। সকাল 11টার দিকে বরুকা উপজেলার পয়ালগচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গুরুতর আহত হন বেশ কয়েকজন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে ফাহাদ হোসেন ও জিসান নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আল্লাহ তুমি বেতন কইরা গো আল্লাহ রে ওই আল্লাহ তুমি কি গো এইটুকু মায়া গো লাগছে না। সে যে গুন্ডি লেগে গেছে আমি জানতাম না, আমি গোসল করতাম গেছে এই টাইমে বজ্রপাত হয়েছে। বজ্রপাতের পরে আমার এক বাগিনা সিকিউর দিয়ে গেছে, কখনো ফোড়া মারা গেছে। আকাশে ওইভাবে বিজলি আমাদের এখানে বিজলি মারা নাই, একটা ঠাডাই পড়ছে ওদের উপরে পড়ছে। এছাড়া মুরাদনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুইয়া নামে দুজন কৃষক। আহত হন আরও 3 জন, তারা শ্রবণ শক্তি হারিয়েছে বলে জানায় চিকিৎসকরা। সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস। এছাড়া ধান মাড়াইয়ের সময় মৃত্যু হয় খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া ও রানীগঞ্জ গ্রামের ফুলেসা বেগমের। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আবহাওয়া অফিস বলছে সোমবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলায় 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমার চাচি ফুলেসা বেগম সকালবেলা অনুমান 7:30টার দিকে খেরকোড়ার রূপে কাগজ দিতে গিয়া বজ্রপাতে মারা গেছে। এছাড়া সুনামগঞ্জের হাওড়ে গরুকে খাওয়ানোর সময় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর মাদ্রাসায় যাওয়ার সময় নেত্রকোনার মদন উপজেলায় মারা যায় 10 বছর বয়সী আরাফাত। এছাড়া নোয়াখালীতে কাজ করার সময় মৃত্যু হয়েছে একজন ইটভাটা শ্রমিকের। শামীমা রহমান শাম্মী, এখন। বর্ষা মৌসুম শুরুর আগে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে মহানগরী, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সরকারি স্থাপনা। 2 সপ্তাহ আগের কয়েক মিলিমিটার বৃষ্টিতে এখনও ডুবে আছে চান্দেনা চৌরাস্তা। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতায় আটকে আছে জলাবদ্ধতা নিরসনের কাজ। এছাড়াও জলাবদ্ধতার কবলে কুমিল্লার প্রধান খাদ্য গুদাম দীর্ঘদিন হাঁটুর সমান পানিতে ডুবে থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 14টির মধ্যে 8টি গুদাম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল। দৈনিক হাজারো মানুষের চলাচল এই মহাসড়ক দিয়ে। অথচ সামান্য বৃষ্টিতেই 2 সপ্তাহ ধরে ব্যস্ততম এই মহাসড়কের পাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিআরটি প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তার উপর নির্মাণ সামগ্রী ও বৃষ্টিতে মাটি জমে সিটি কর্পোরেশনের পুরনো ড্রেনেজ সিস্টেমও অকার্যকর হয়ে পড়েছে। এর সাথে নগর কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ না থাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। চালের গাড়ি, মাছের গাড়ি, যেসব গাড়ি সব উল্টে ভর্তি, যে মাল সব নষ্ট হয়ে গেছে। 4-5 বছর কোনো পানি জমে নাই, এইবার ওরা কেউই পরিষ্কার করে না, ড্রেন পরিকল্পিতভাবে কাজ করে না, এই অবস্থা। সড়কে খোঁড়াখুড়ি, খানাখন্দ আর উন্মুক্ত ড্রেনে উল্টে বিকল হচ্ছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে ক্রেতা আসতে না পারায় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রি নেমেছে অর্ধেকে। পচা পানিতে অনেক দূর ঘুরে আসতে হয়, কাস্টমার তারা আসে নাই ভাবে ভাই। পচা পানি পাড়ায় কি কেউ আসবে? ব্যবসার তো প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের ব্যবসা আগে যে সেল ছিল এর 3 ভাগের 1 ভাগও নাই। 15 দিন যাবত এই রাস্তা পানির কারণে মানুষ আসতে পারে না, মানুষ আর রিক্সা দিয়ে আসলে মাঝখানে যা পইরা। তবে ভোগান্তির কারণ হিসেবে সড়ক ও জনপদ বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, সংকট নিরসনে তারা চেষ্টা করছেন। আউটফুলগুলো ঠিক নাই এবং সাথে হচ্ছে রাস্তায় যে
কি আছে প্ল্যানটা ক্লিয়ার করে নিয়ে আমরা সেটা রেখে দিয়েছি। আমরা তো উদ্যোগ দিচ্ছি, আমরা জানাইছি এমআরডিসিকে চেষ্টা করছি, কিন্তু ওরা যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা কিছু পারছি। এদিকে কুমিল্লার ধর্মপুর এলাকার প্রধান খাদ্য সংরক্ষণাগার ভাসছে কোমর সমান পানিতে। দীর্ঘদিন পানি জমে থেকে পুরো এলাকা রূপ নিয়েছে বিষাক্ত জলাশয়ে, আর গুদাম ঘরগুলোর চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও গুদামের পাশের ঢাকা চট্টগ্রাম রেলপথের উন্নয়ন কাজে সেই পথ বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে নষ্ট হচ্ছে গুদামে থাকা খাদ্যশস্য। এরই মধ্যে নতুন পুরাতন মিলিয়ে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত 14টি গুদামের মধ্যে 8টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমস্যা নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। 2017 সাল থেকে এখানে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রমজানের শেষের দিকে আমি ডিসি ফুড মহোদয় ওখানে গিয়েছিলাম। ওনারা আশ্বস্ত করছে যে ঈদের পরে ওনারা ড্রেনেজের ব্যবস্থা শুরু করবে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা ড্রেনের কোনো কার্যক্রম শুরু করেনি। বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধান না হলে দুর্ভোগ উঠতে পারে চরমে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। বুড়িমারি এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুইটি লালমনিরহাটের পরিবর্তে সরাসরি বুড়িমারি থেকে চালুর দাবিতে 24 ঘন্টার বেশি সময় ধরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এছাড়া 8 দিন ধরে অবরোধ রয়েছে রেলপথ। এতে 50 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে যানজট। নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন অবরোধের ফলে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত? শাফিন, শুরুতেই জানিয়ে রাখি যে এই যে দুটি ট্রেন ঢাকা থেকে লালমনিরহাট নিয়মিত চলাচল করে এবং এখানকার মানুষের যেটি দাবি যে বুড়িমারি এক্সপ্রেস নাম হওয়া সত্ত্বেও সেই ট্রেনটি বুড়িমারি থেকে যায় না। তো এই যে দাবি বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস একদম বুড়িমারি স্থলবন্দর থেকে যেন চলাচল করে, এই দাবিতে আসলে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন এই এলাকার মানুষ, কিন্তু সেটি ফলপ্রসূ হয়নি। রেল বিভাগের 4টি শর্ত ছিল, সেই শর্তগুলোর মধ্যে ছিল ওয়াশ ব্লক তৈরি করা, স্টেশনগুলো ডিজিটালাইজড করা। তো এই ধরনের শর্তগুলো পূরণ হওয়ার পরও 3 দফা আশ্বাসের পরও এই দাবিটি পূরণ করেনি রেল কর্তৃপক্ষ, যার ফলে আন্দোলনের নামে এই 4 উপজেলার মানুষ। এবং 8 দিন ধরে রেলপথ অবরোধ করার পরও তারা যখন কোনো ফলপ্রসূ অবস্থানে যেতে পারেনি, তখন গতকাল থেকে এখানে সড়কপথ অবরোধ করে। এবং বুড়িমারি স্থলবন্দর যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে প্রচুর পরিমাণে ট্রাকে মালামাল আনা নেওয়া হয়। তো এইখানে বিশেষ করে বাস এবং ট্রাক, এই দুটি বাহন আটকে গেছে একদম প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়ে, এবং তারা দেশের বিভিন্ন স্থানে ট্রাকগুলো তারা যেতে পারছে না। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দুপুরে হাতিমান্দা উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে কথা বললেও কোনো সমাধান আসেনি। কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেছে হাতিবান্ধার ডাকবাংলোতে। এখনও আলোচনাটি কেবল প্রাথমিক অবস্থায় আছে, যার কারণে পুরো আপডেটটুকু এখন পর্যন্ত দিতে পারছি না। ভেতরে আলোচনা চলছে এবং এই আলোচনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দুটো ট্রেন বুড়িমারি থেকে চালু করা নিয়ে যে সম্ভাব্যতা যাচাই, সেগুলো এটার পজিটিভ দিক নেগেটিভ দিক সবগুলো বিবেচনা করে আন্দোলনকারীদের সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করা হচ্ছে আজকের এখনকার এই মিটিংয়ে। তো এখন পর্যন্ত আন্দোলনকারীরা বলছে যে তারা একদম অনড় অবস্থানে থাকবেন, কারণ এই দুটো ট্রেনের দাবি তাদের অনেক দিন ধরে। এবং 4 উপজেলার প্রায় 19 লাখ মানুষ এই যে আন্তনগর ট্রেনের যে সুবিধা, এই সুবিধা থেকে বঞ্চিত হয়। একটু জানিয়ে রাখি যে বুড়িমারি স্থলবন্দর থেকে লালমনিরহাট প্রায় 110 কিলোর মতো রাস্তা। তো বুড়িমারির একজন যদি ট্রেনে যেতে চান ঢাকা, তাকে 110 কিলোমিটার এসে তারপরে তাকে ট্রেনে যেতে হয়, যার কারণে এই একটি দাবি তাদের ভাষ্যমতো যে একটি যৌক্তিক দাবি তারা তুলে ধরছেন যে লালমনি এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস এই দুটো ট্রেন লালমনিরহাটের পরিবর্তে যদি একদম বুড়িমারি থেকে চালু করা যায়, তাহলে পুরো জেলার জন্যই আসলে অনেকটা সুবিধা হবে। এই ছিল তাদের দাবি। এছাড়া আমি ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তারাও এই দাবির সাথে অনেকটাই একমত। তো এখন দেখা যাক যে আলোচনার ফলটি কি দাঁড়ায়। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ। আমিরুল বাপ্পি জানাচ্ছিলেন বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক অবরোধের খবর।
কানাডাতে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, সেই খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন সৈয়দ ইফতেখার। ইফতেখার, সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট গ্রহণ কেমন চলছে? ধন্যবাদ। কানাডায় ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭৩ লাখের মতো মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং যারা অবশিষ্ট আছেন তারা আজ ভোট দিচ্ছেন। সকালে আবহাওয়া কিছুটা বৈরী হওয়াতে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে অনেকেই কর্মক্ষেত্র থেকে ফিরে ভোট দেবেন এবং কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন। কারণ কানাডায় আসলে বেশিরভাগ যে প্রতিষ্ঠানগুলো সেটা আসলে ভোটের সময় বন্ধ রাখা হয় না, সেক্ষেত্রে যে যার মতো কাজকর্ম শেষ করেই আসলে ভোট দিতে যাবেন। এবং সাধারণত এই দেশে কানাডাতে নির্বাচন হয়ে থাকে অক্টোবর মাসে, তবে এই নির্বাচনটি আগাম অনুষ্ঠিত হচ্ছে কারণ জাস্টিন ট্রুডো পদত্যাগ করার মাধ্যমে লিবারেল পার্টি নতুন নেতা বেছে নেয় মার্ক কার্নিকে। মার্ক কার্নি সেই সময়ে জনপ্রিয়তা খুব একটা ছিল না, এবং যখন জাস্টিন ট্রুডো ছিলেন আবাসন সংকট, অভিবাসন ইস্যু, অর্থনৈতিক বেসামাল অবস্থা সবকিছু মিলিয়ে একটি বিপাকে ছিলেন তিনি, এবং জনপ্রিয়তা তলানিতে থেকে তাকে ছেড়ে আসতে হয় দায়িত্ব। তারপর মার্ক কার্নি যখন দায়িত্ব নেন, তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং তিনি যে সময় নেতৃত্ব দিয়েছেন অর্থনৈতিক যখন মন্দা ছিল 2008-9 সালে, সেই সময় বিশ্ব অর্থনৈতিক মন্দায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন ভোটারদের মধ্যে একটা আস্থা ফিরে আসে এবং লিবারেল পার্টির জনপ্রিয়তা যা ছিল 20% নিচে, সেটিকে তিনি 40% উপনীত করেন এবং কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা আসলে ছিল 30-এর ঘরেই এবং সেই 30-এর ঘরেই থেকে যায়। এতে করে যেটা দেখা যাচ্ছে যে জনপ্রিয়তার বিচারে এখন লিবারেল পার্টি বেশ এগিয়ে আছে, বেশ বলা যাবে না, মোটামুটি এগিয়ে আছে। এবং যারা কঠোর কেনেডিয়ান আছেন বা যারা মনে করেন যে অভিবাসন সংকটের কারণে কেনেডিয়ানরা চাকরি পাচ্ছেন না বা চাকরির বাজারে সংকট বা অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারা আসলে কনজারভেটিভ পার্টিকে সমর্থন করছেন। এবং কনজারভেটিভ পার্টি কখনোই আসলে সেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেভাবে আওয়াজ তোলেনি এবং অনেকেই মনে করছেন যে কেনেডিয়ান জাতীয়তাবোধ যেটি, সেটিকে জাগ্রত করার জন্য লিবারেল পার্টি বেশ গুরুত্বপূর্ণ ভাবে ক্যাম্পেইন করেছে, প্রচারণা চালিয়েছে। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে যারা বাংলাদেশ বা বাংলাদেশি যারা রয়েছে বা এশিয়ান দেশগুলো থেকে যারা এই দেশে আসতে চান পড়াশোনার ক্ষেত্রে, কাজের জন্য কিংবা দক্ষ হিসাবে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে, তারা চিন্তা করছেন যে লিবারেল পার্টি যাতে ক্ষমতায় আসে এবং লিবারেল পার্টি আসলে অভিবাসন বান্ধব যে নীতি সেটি আসলে অব্যাহত থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার মাধ্যমে অভিবাসন বিরোধী যে আওয়াজ বিশ্বব্যাপী তিনি তুলেছেন এবং শুল্কের যে ঝড় তিনি তুলেছেন বিশ্বব্যাপী, তার বিরুদ্ধে মার্ক কার্নি কথা বলেছেন এবং বলেছেন যে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না, কারণ তারা বিশ্ব অর্থনীতিকে আসলে ভঙ্গুর করে দিচ্ছে। সেক্ষেত্রে কানাডা নেতৃত্ব দেবে এবং কানাডা নেতৃত্ব দিতে প্রস্তুত এবং ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এবং যুক্তরাষ্ট্র এবং কানাডা সবসময় একটি ভালো বন্ধু সবসময় ছিল এবং জো বাইডেনের আমলেও তারা একসাথে কাজ করেছে, কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই এবং কানাডা চায় যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় তারা নেতৃত্ব দিতে এবং সেক্ষেত্রে কেনেডিয়ানদের মন জয় করতে জাস্টিন ট্রুডোর পরে আসলে কার্নি এবং পিয়েরে পলিয়েভ দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক এখন কি বিষয়টি দাঁড়ায়। সৈয়দ ইফতেখার যুক্ত ছিলেন কানাডা থেকে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় পর্যটক নিহতের ঘটনায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। আহমেদাবাদ, নয়াদিল্লিতে পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন গোষ্ঠী। কাশ্মীরে বন্দুকধারীর হামলার প্রতিবাদ জানিয়ে লন্ডন আর ওয়াশিংটনেও হয়েছে বিক্ষোভ। এর মধ্যে সক্ষমতার জানান দিতে অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা করেছে ভারত। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে জম্মু কাশ্মীরের পেহেলগামের জনজীবন, ফিরতে শুরু করেছেন পর্যটকরাও, কিন্তু সীমান্তে এখনও বিরাজ করছে উত্তেজনা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভা। এর মধ্যেই মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পাকিস্তানের 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। এদিকে টানা চতুর্থ দিনের মতো রোববার রাতেও সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। শেষ করছি সন্ধ্যাবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। জনগণ এখনই নির্বাচন চায় না, এই জনগণ কারা জানতে চায় বিএনপি। ইশরাকের গেজেট ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি ইসি।
আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর আগের ছবি তদন্ত সংস্থার হাতে, শনাক্ত আরও 2 জন। 25 মে প্রতিবেদন দাখিলের নির্দেশ। অভিনেতা ইরেশ জাকিরের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা করেনি সরকার, বললেন সংস্কৃত উপদেষ্টা। নিরীহ কাউকে হয়রানি নয়, নির্দেশ আইজিপি। আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই, অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন, এসব আবদারও আসে। বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ সারা দেশে 14 জনের মৃত্যু। বর্ষার আগে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা বিভিন্ন স্থানে, ডুবে আছে মহাসড়ক, খাদ্য গুদাম। এবং 419 যাত্রী নিয়ে মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। খরচ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি মুসল্লিদের, হাজিদের সেবায় মোবাইল অ্যাপ চালু। এই ছিল শান্তবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।